স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা আজকে মূল কনসেপ্টের কত লেকচার নাম্বার 14 পড়বো। আগের দিন আমরা লেকচার নাম্বার 13 পড়েছিলাম। জানো তোমরা যে আমরা কনসেন্ট্রেশন টার্ম পার্ট 4 পড়েছিলাম। তো আজকে আমি কি বলেছিলাম তোমাদের, জাস্ট স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট শুরু করবো। তো দেখো, শুরু করার আগে কোশ্চেন দিই যেরকম কোশ্চেন। তো দেখো আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের, তাহলে কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, 300 ml অফ 0.2 মোলার HCl solution mixed with কি 300 ml of 1 molar HCl solution। তাহলে কি বলছে, ক্যালকুলেট দ্য মোলারিটি of Cl minus ion in the resultant solution। তাহলে বুঝতে পারলে কোশ্চেনটা? তাহলে করো, তোমরা ট্রাই করো। ভাই ফার্স্ট অপশন দেখো তোমাদের কি দিচ্ছি। ফার্স্ট অপশন দিচ্ছি 0.4, সেকেন্ড অপশন দেখো 0.3, থার্ড অপশন দেখো কি 0.2, আর ফোর্থ অপশন 0.6। বুঝতে পারলে? তাহলে দেখো তোমরা ট্রাই করো, আমি করছি। তাহলে দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য মোলারিটি অফ Cl মাইনাস আয়ন ইন দ্য রেজাল্টেন্ট সলিউশন। তাহলে দেখো 300 ml 0.2 মোলার HCl সলিউশনকে 300 ml 1 মোলার HCl সলিউশনের সঙ্গে মিশিয়েছে। তাহলে মোলারিটি আমাদের কি জিজ্ঞাসা করছে, Cl মাইনাস আয়নে। তাহলে কি আমরা মোল কার পুট করব, Cl মাইনাস আয়নে, বাই ভলিউম অফ সলিউশন কি লিটারে রাখবো। তাহলে দেখো ভলিউম অফ সলিউশন লিটার, এটা আমি তোমাদের পড়িয়েছিলাম আগের দিন। তাহলে দেখো মোল অফ Cl মাইনাস, তাহলে Cl মাইনাস এর মোল দেখো আমরা এখান থেকে বার করবো m ইন্টু ভি। তাহলে দেখো মোলারিটি কত আছে দেখো, 0.2 ইন্টু 300 ইন্টু কি 10⁻³ তাহলে m ইন্টু ভি করে নিলাম, ভি হচ্ছে লিটারে করে নিলাম, মোল পেয়ে গেলাম। তাহলে দেখো আর Cl মাইনাস দেখো, HCl যদি ভাঙে কি হয়, H প্লাস আর Cl মাইনাস, মানে এক মোল যদি ডিসোসিয়েট হয় তাহলে কি Cl মাইনাস এক মোলই ফর্ম করে, ওই জন্য আমরা ইন্টু 1 আর লিখলাম না। তাহলে দেখো এবারে দেখো পরের সলিউশনটা কি, দেখো মোলারিটি হচ্ছে 1 আছে, আর আমাদের দেখো 300 ml সলিউশন আছে। তাহলে 10⁻³ লিটারে করে নিলাম, বাই ভলিউম অফ সলিউশন লিটারে। তাহলে দেখো 300 প্লাস 300 ইন্টু 10⁻³ লিটারে করে নিলাম। এবারে দেখো কি হচ্ছে আমাদের, দেখো 60 প্লাস দেখো 300 ইন্টু কি 10⁻³ বাই কি দেখো 600 ইন্টু 10⁻³। তাহলে 10⁻³ 10⁻³ কেটে যাবে। তাহলে দেখো কি হচ্ছে 360 বাই 600, তাহলে 0 0 কেটে গেল। এবার দেখো যদি আমরা 6 দিয়ে কাটি, তাহলে 6 6 36 আর 6 10, তাহলে 0.6 আসছে আমাদের। তাহলে দেখো আমাদের কি ডি অপশন কারেক্ট হচ্ছে, 0.6 মোলার আমাদের আসছে অপশন। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে? এরকম ভাবেই তোমরা করবে, মোল অফ সলিউশন বাই ভলিউম অফ সলিউশন লিটারে করে তোমরা যেরকম ভাবে মোল ক্যালকুলেট করতে হয় ভলিউম অফ সলিউশন রেখে বার করে নেবে। বুঝতে পারলে? তাহলে দেখো পরের কোশ্চেনটা তোমাদের দিচ্ছি, কোশ্চেন নাম্বার 2টা দেখো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে, যে 1 লিটার 0.2 মোলার 1 লিটার 0.2 মোলার aqueous solution of H2SO4, aqueous solution of H2SO4 is diluted with water, of volume equal to কি 99 times of the ইনিশিয়াল ভলিউম। তাহলে ডাইলিউট করে কি করা হয়েছে দেখো, ইনিশিয়াল ভলিউমের 99 ইনিশিয়াল সলিউশনের 99 টাইমস করা হয়েছে ডাইলিউট করে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, ফাইন্ড আউট দ্য নর্মালিটি অফ দ্য ফাইনাল সলিউশন। তাহলে আমাদের কি জিজ্ঞাসা করছে, ফাইনাল সলিউশনের নর্মালিটি জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের কি দিচ্ছি 0.04, সেকেন্ড অপশন দেখো কি দিচ্ছি 0.002, থার্ড অপশন কি দিচ্ছি দেখো 0.02, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি কি 0.004। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে? তাহলে তোমরা পজ করে ট্রাই করো ফার্স্টে।
তাহলে দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের দুভাবে করাবো। তোমরা যেটা প্রথমে পারছো, যেটা মাথায় আসে সেইভাবে করার চেষ্টা করো, তারপরে তোমরা দেখবে যে কিভাবে। দেখো দু রকম ভাবে করতে পারি আমরা। আমাদের কি যাচ্ছে নর্মালিটি, তাহলে আমরা মোলারিটি বার করতে হবে, কারণ আমরা কি পড়েছিলাম নর্মালিটি মোলারিটি ইনটু কি এন ফ্যাক্টর। ঠিক আছে, এবার দেখো এটা একটা মেথডে, ফার্স্ট একটা আলাদা মেথডে করছি। দেখো আলাদা না কিছুই, ডাইলিউশনের কোশ্চেন চেয়েছে। তাহলে ডাইলিউশনে আমি আগের দিন তোমাদের বলেছিলাম কি ডাইলিউশন করবো যখন, তখন কি হবে আমরা এডিশন অফ সলভেন্ট অ্যাড করি। আমরা কি সলিউটের মোল কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে নাম্বার অফ সলিউট বিফোর ডাইলিউশন আর নাম্বার অফ সলিউট আফটার ডাইলিউশন কি সেম থাকবে। তাহলে সেই কনসেপ্টটাই আমি তোমাদের লাগাচ্ছি। তাহলে দেখো কি করছি, নাম্বার অফ সলিউট, নাম্বার না সরি মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন, মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন বাই মোল অফ সলিউট কি আফটার ডাইলিউশন। ঠিক আছে, তাহলে দেখো মোল অফ সলিউট বিফোর ডাইলিউশন কি আছে, দেখো মোল সলিউটের জন্য মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন হচ্ছে লিটারে হয়ে গেল। এবার পরে দেখো আমাদের 99 টাইমস ডাইলিউট করা হয়েছে, তাহলে প্রথমে 1 লিটার ছিল, তারপরে আমরা 99 মিশিয়েছি, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে ভলিউম অফ সলিউশন। আর দেখো আমাদের মোলারিটি কি আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, কারণ আমাদের নর্মালিটি চাই আর আমাদের ফর্মুলা এটা। তাহলে মোলারিটি প্রথমে ক্যালকুলেট করবো, তাহলে দেখো 0.2 ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু এম। তাহলে এম কি আসছে আমাদের 0.002, তা মোলারিটি এটা আসছে। তাহলে দেখো মোলারিটি হচ্ছে এন ফ্যাক্টর, এই মোলারিটি বলছি সরি নর্মালিটি হচ্ছে এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। তাহলে এন ফ্যাক্টর আমাদের কিসের চেয়েছে, এইচ2এস উপরে তোমাদের আগের দিন বলেছিলাম যে 2 এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি হচ্ছে 0.002, তাহলে কি আসছে দেখো 0.004। ঠিক আছে, ডি অপশন কারেক্ট হচ্ছে। আরেকটা মেথডে করবো, তাহলে এন ফ্যাক্টরটা বুঝতেই পারছো এইচ2এস উপরে যে আমাদের কত অ্যাসিডিক হাইড্রোজেন 1 মোলের মধ্যে প্রেজেন্ট আছে টোটাল নাম্বার অফ, সেইভাবে আমরা বার করি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পরে যখন আমরা রেডক্স করবো সেখানে আরো ভালো করে আলোচনা করবো। তাহলে দেখো এখানে আমাদের এন ফ্যাক্টর যদি বার করি আর একটা মেথডে ভালো করে দেখবে, তাহলে আমরা ডাইলিউশন দিয়েও করতে পারি। দেখো কনসেপ্ট সব জায়গায় একই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারছো সেটাই হচ্ছে আসল গল্প। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করবো, ফার্স্টে মোলারিটি ক্যালকুলেট করবো, কারণ আমরা ইন ফ্যাক্টর জানি এইচ2এস উপর একটু। তাহলে মোলারিটিটা কিভাবে ক্যালকুলেট করবো, দেখো তাহলে মোলারিটি অফ এইচ2এস উপর, এইচ2এস উপরে মোলারিটি কি মোল অফ এইচ2এস উপর বাই ভলিউম অফ সলিউশন কি লিটারে। তাহলে মোল অফ এইচ2এস উপর দেখো আমরা কিভাবে বার করবো 1 ইন্টু 0.2 এম ইন্টু ভি করে, এবং পরে আমরা দেখো কি করছি আমরা এডিশন করছি কার সলভেন্টের, আমরা সলিউট অ্যাড করছি না। তাহলে কি এটাই আমাদের মোলারিটি এইচ2এস উপরে বাই ভলিউম অফ সলিউশন কি 1 প্লাস 99 100 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 0.2 বাই 100, তাহলে 0.002 আসছে। তাহলে এখানে আমরা পুট করে দেবো 0.002, তাহলে 0.004 আমাদের আনসার চলে আসছে। কারণ কি আমরা সলিউটের মোল চেঞ্জ হয় না ডাইলিউশন করলে, শুধুমাত্র সলভেন্ট অ্যাড হয়। তাহলে বুঝতে পারলে দুরকম ভাবে করে দেখিয়ে দিলাম, তোমরা যেটা ভালোভাবে বুঝতে পারবে বা এ করতে পারবে সেটা দিয়েই করবে। তাহলে দেখো আজকে আমরা আজকের টপিকে আসছি, কি করবো আমাদের আজকের টপিক স্টয়সোমেট্রিক ক্যালকুলেশন। তাহলে দেখো ফার্স্টে স্টয়সোমেট্রিক ক্যালকুলেশনটা কি জিনিস বলি। তাহলে দেখো আমরা লিখছি স্টয়সোমেট্রিক ক্যালকুলেশন। তাহলে দেখো স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট কনসেন্ট্রেশন or কি amount or volume of gas of reactant or product in a chemical reaction। তাহলে ভালো করে বুঝবে যে স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনটা কি জিনিস। কি বলছে দেখো ক্যালকুলেট কনসেন্ট্রেশন or amount or কি amount or volume of gas of reactant of or product in a chemical reaction। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনে আমরা কিভাবে কনসেন্ট্রেশন অ্যামাউন্ট ভলিউম অফ গ্যাস ক্যালকুলেট করি সেটাই হচ্ছে আমাদের স্টয়সিওমেট্রিক, আমরা এইখান থেকে স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনটা করি। তাহলে দেখো আমরা দেখো স্টয়সিওমেট্রিক ক্যালকুলেশনে আমাদের কাছে 6খানা কেস আছে। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট কেসটা দেখো তোমাদের দেখাচ্ছি। প্রথম কেসটা দেখো
কিভাবে করবে ফার্স্টে বুঝবে, তারপরে যেরকম ভাবে অ্যাপ্লাই করি তখন তোমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হবে যখন কোশ্চেনটা করবে। ফার্স্টে দেখো রুলস গুলো বলছে কিভাবে তোমরা করবে, ঠিক আছে? তাহলে ফার্স্টে দেখো আমাদের রুলের কেস ওয়ানে যে রুলগুলো আছে তার ফার্স্ট পয়েন্ট দেখো, দ্য রিয়াকশন মাস্ট বি ব্যালেন্সড। ধরো আমাদের কাছে একটা রিয়াকশন দিল, তা কি বলছে, দ্য রিয়াকশন মাস্ট বি ব্যালেন্স। ধরো একটা রিয়াকশন আছে N1A প্লাস N2B থেকে ধরো N3AB একটা রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? এই রিয়াকশনটাকে আমাদের কি হতে হবে, ব্যালেন্স রিয়াকশন হতে হবে, ঠিক আছে? মানে যদি আমাদের রিয়াকশনটা ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ভালোই, আমাদের আর করতে হবে না। যদি আমাদের ব্যালেন্স রিয়াকশন না দেওয়া থাকে তাহলে আমরা কি ব্যালেন্সিং করে নেবো। মোটামুটি তোমরা 9-10 যেভাবে ব্যালেন্সিং করে শিখেছো সেরকম ভাবেই হয়ে যাবে। আর আরো ডিটেলসে পড়তে হলে আমরা যখন রেডক্সে করাবো তখন তোমরা আরো ডিটেলসে শিখে যাবে। তাহলে দেখো ফার্স্টে বলি তোমাদের, ফার্স্ট পয়েন্টটা দেখলি, এবার 2 নম্বর পয়েন্টটা দেখো, কনভার্ট দ্য ইনফরমেশন ইনটু মোলস। ধরো কোনো ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন কি কি থাকবে এখানে দেখো লেখাই আছে, কনসেন্ট্রেশন থাকতে পারে, অ্যামাউন্ট থাকতে পারে, ভলিউম থাকতে পারে, সেইগুলোকে আমাদের কি করতে হবে, গিভেন ইনফরমেশনটাকে মোলে কনভার্ট করতে হবে। এবার দেখো আমরা নাম্বার অফ মোলের 3-4টে ফর্মুলা পড়েছি অলরেডি, তোমরা জানোই। ফার্স্ট কি পড়েছি দেখো, ফার্স্ট না মানে 4টে পরপর লিখছি দেখো। তাহলে এটা আমরা আগে পড়েছি যে মোল বার করতে হলে কি করি আমরা, মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন লিখারে, ঠিক আছে? তারপর দেখো তো পড়েছি নাম্বার, নাম্বার গিভেন থাকলে ভাই কি করতে হয়, আমাদের অ্যাভোগাড্রো নাম্বারকে ডিভাইড করলেই আমরা মোল পেয়ে যাই। তবে থার্ড পয়েন্টটা দেখো, ওয়েট, আমাদের যে গিভেন ওয়েট সেটা আমরা কি গ্রামে, গ্রামে থাকে, বাই কি মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, যেটা দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাই, মোল পেয়ে যাই। আর আরেকটা দেখো ভলিউম অফ গ্যাস এট কি এসটিপি লিটারে থাকে, বাই কি 22.4 দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব, মোল পেয়ে যাব। তাহলে দেখো এত রকম ভাবে আমরা ইনফরমেশন গিভেন থাকলে আমরা মোলে কনভার্ট করতে পারবো। থার্ড পয়েন্টটা দেখো, মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এই জায়গাটা দেখো তারপরে বলছি যে মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কি জিনিস। তাহলে মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হ্যাজ টু বি ইকুয়েটেড which is given and whose value has to be found। তাহলে দেখো থার্ড পয়েন্টটা আমাদের কি বলছে, বলছে মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হ্যাজ টু বি ইকুয়েটেড, কার কার ইকুয়েট করব, যে হুইচ ইজ গিভেন যেটা আমাদের ইনফরমেশন গিভেন থাকবে, আর কি হুজ ভ্যালু হ্যাজ টু বি ফাউন্ড, এবং যেটা আমাদের কোশ্চেনে বার করতে বলবে, তাহলে সেই দুটোর কি মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমরা কি করব, ইকুয়েট করব। তাহলে দেখো এই রিঅ্যাকশনটাকে আমি দেখাই যে কিভাবে আমরা মোল আপন স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কিভাবে আমরা লিখবো। তাহলে ভালো করে দেখো, তাহলে পয়েন্টগুলোকে নোট করে নাও। তাহলে আমি দেখো দেখাচ্ছি, ধরো N1A প্লাস N2B আছে আমাদের N3AB, এটা একটা ব্যালেন্স রিয়াকশন, এবং তোমাদের বলেইছি যে রিয়াকশনটাকে ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স যদি আমি আগে থেকে ব্যালেন্স রিয়াকশন লিখে দিয়েছি মানে রিয়াকশনটা ব্যালেন্স আছে। তাহলে দেখো এবার মোল আপন কোএফিসিয়েন্টের ব্যালেন্সিংটা দেখো, মানে কিভাবে আমরা লিখি, এটা হচ্ছে মোল অফ এ। ভাই দেখো স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে কি N1, তাহলে যেই জিনিসটা আমাদের এখানে গুণ থাকবে রিয়াকশনের সাথে সেইটাইকে আমরা কি লিখবো, স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হিসাবে লিখবো। তাহলে দেখো মোল অফ এ, মোল অফ বি বাই কি লিখবো বলো, তাহলে কি লিখবো N2, তাহলে এখানে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে N2। ভাই দেখো মোল অফ এ বি এই রিয়াকশনে ইকুয়েট করছি বাই কি আমাদের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি আছে N3। তাহলে ব্যাপারটা বুঝে গেলে 3টে পয়েন্ট। এবার দেখো কোশ্চেন দিচ্ছি তাহলে কি আরো ভালো করে ক্লিয়ার হবে। দেখো তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো, 2 মোল অফ জিঙ্ক রিঅ্যাক্ট উইথ 2 মোল অফ জিঙ্ক রিঅ্যাক্ট উইথ ডাইলিউট H2SO4 সলিউশন, ডাইলিউট H2SO4 সলিউশন, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশনটা দেখো দিয়েছে Zn প্লাস H2SO4, তাহলে কি হয় ZnSO4 প্লাস H2, এটা হচ্ছে রিঅ্যাকশন দিয়েছে। এবার দেখো কি বলছে, ক্যালকুলেট ভলিউম অফ H2 গ্যাস, ক্যালকুলেট ভলিউম অফ H2 গ্যাস at STP, volume of H2 gas at STP release in
অ্যাবাভ রিয়াকশন। ঠিক আছে, তাহলে তোমরা ট্রাই করো। দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 22.4 লিটার, সেকেন্ড অপশন দেখো 44.8 লিটার, থার্ড অপশন দেখো 11.2 লিটার, আর ফোর্থ অপশন দেখো 2.24 লিটার। তাহলে ভালো করে দেখবে কি আছে। দেখো আমাদের রিয়াকশন জেডএন প্লাস এইচ2 উপর জেডএন এস উপর প্লাস এইচ। তাহলে আমরা ফার্স্ট কি বলেছি, রুলের ফার্স্ট পয়েন্টটা কি বলেছিলাম, দ্য রিয়াকশন মাস্ট বি ব্যালেন্স। তাহলে দেখো ব্যালেন্স আছে কিনা, জিঙ্ক একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, আর এস উপর একটাই আছে। তাহলে ব্যালেন্স রিয়াকশন আমাদের দিয়েছে, তাহলে আমাদের রিয়াকশন ব্যালেন্স করতে হলো না। এবার দেখো আমাদের 2 মোল দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড পয়েন্টে যাবো, নাম্বার অফ মোল। তাহলে গিভেন ইনফরমেশনকে মোলে কনভার্ট করতে হবে, আমাদেরকে আগে থেকেই মোলে কনভার্ট করে দিয়েছে, তাহলে আর করতে হলো না। এবার দেখো 3 নম্বর পয়েন্ট আমরা কি করব, মোল অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি করব, ইকুয়েট করব, যেটা আমাদের গিভেন আছে আর যেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের গিভেন কি আছে দেখো, জিঙ্ক। তাহলে মোল অফ জিঙ্ক বাই দেখো কোএফিসিয়েন্ট অফ, আমি স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে সি লিখছি, ঠিক আছে, যে সিটা আবার কনসেন্ট্রেশন কিছু বেরো না, এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ জিঙ্ক। ঠিক আছে, তাহলে মোল অফ কোএফিসিয়েন্ট বাই দেখো, এই বাই বলছি ইকুয়েট কার সাথে করছি দেখো, মোল অফ, কার আমাদের বার করতে বলেছে দেখো, ভলিউম বার করতে বলেছে। মোল অফ H2 বাই হচ্ছে আমাদের কার বাই 1, কারণ কি কোএফিসিয়েন্ট অফ হাইড্রোজেন H2। ঠিক আছে, তাহলে দেখো মোল অফ জিঙ্ক আমাদের কি গিভেন আছে 2 বাই কোএফিসিয়েন্ট অফ জিঙ্ক কি আছে দেখো, এখানে কোএফিসিয়েন্ট কি আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 বাই, আমরা কি করছি ইকুয়েট করছি, মোল অফ H2 ডিভাইডেড বাই কি কোএফিসিয়েন্ট অফ জিঙ্ক, জিঙ্কের কোএফিসিয়েন্ট কি আছে দেখো 1 আছে। তাহলে এখান থেকে আমরা মোল অফ হাইড্রোজেন কি পেয়ে গেলাম, মোল অফ হাইড্রোজেন কি পেলাম 2। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, মোল তো বার করতে বলেনি, আমাদের ভলিউম অফ H2 গ্যাস বলেছে। তাহলে ভলিউম অফ H2 গ্যাস বাই কি 22.4, তাহলে আমরা মোলকে কি ভলিউম অফ H2 বাই 22.4, তোমাদের আগেই বলেছি, করলে আমরা মোলটাকে আমরা এইভাবে খুলে লিখতে পারি ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা ভলিউম অফ H2 কি পেয়ে যাচ্ছি, ভলিউম অফ H2 গ্যাস কি পাচ্ছি 2 ইন্টু 22.4, তাহলে 44.8 লিটার। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে রুলসটা তোমাদের আমি করালাম, ঠিক আছে, 6টা টাইপের আমাদের এখানে কেস আছে। ঠিক আছে, পরপর একটা একটা করে আমরা আসবো, কিন্তু তোমাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে, যেরকম ভাবে কেসগুলো পড়াচ্ছি সেইভাবেই তোমরা ফলো করবে। কি কোশ্চেনে জিজ্ঞাসা করছে সেই সব নিয়ে তোমাদের বেশি মাথা ঘামাতে হবে না। তোমরা কি করবে, পরপর যে পয়েন্টগুলো আমি লিখিয়েছি কেসে, ধরো একটা কেস, ফার্স্ট কেস যেরকম পড়লাম, পরপর যে স্টেপগুলোকে ফলো করবে, কোশ্চেনের আনসার আপনা থেকেই আসবে। তোমাদের কি দিয়েছে বা কি, এটা নিয়ে বেশি ঘাবড়ানোর দরকার নেই। তাহলে প্রথম কোশ্চেনটা মোটামুটি বুঝতে পারলে, তাহলে আর একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, ভালো করে দেখবে। দেখো এখানে আমাদের ভলিউম দিয়েছে, ঠিক আছে, এর পরের কোশ্চেনটা অন্য কিছু চাইবে না, কিন্তু আমরা কি কনসেপ্ট একই লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো পরের কোশ্চেন আমরা করছি। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ওয়েট অফ অক্সিজেন, হোয়াট ইজ দ্য ওয়েট অফ অক্সিজেন, ঠিক আছে, রিকোয়ার্ড ফর দ্য complete combustion of combustion of 2.8 kg of ইথিলিন। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 2.8 কেজি, সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 6.4 কেজি, থার্ড অপশন দেখো দিচ্ছি 9.6 কেজি, আর ফোর্থ অপশন দেখো 84 কেজি। ঠিক আছে, তাহলে দেখো আমি কোশ্চেনটাকে করছি, ভালো করে দেখবে। তাহলে দেখো এখানে করার আগে কিছু পয়েন্ট বলে দিই তোমাদের। ধরো বার্নিং বলেছে, ওর ধরো কম্বাসন বলেছে, মানে যেখানে এখানে কম্বাসনটা হয়তো কেউ জানো আবার না জানতে পারো, তাহলে কম্বাসনটা কি জিনিস না জানলে রিয়াকশনটা কিভাবেই বা লিখবে, কোশ্চেনটা কিভাবেই বা করবে। তো ওই জন্য দেখো ছোট্ট করে বলে দিই, এখানে যেটুকুই লাগছে, পরে আমরা বিভিন্ন আসবো যে কম্বাসন কি জিনিস, পরে আমরা পড়বো, তো আগে বলে দিই বার্নিং আর কম্বাসন, আর হচ্ছে দেখো কমপ্লিট অক্সিডেশন যদি আসে, তাহলে এটা মানে কি রিয়াকশন উইথ O2, অক্সিজেনের সাথে রিয়াকশন। ঠিক আছে, এবার দেখো এখানে যদি কার্বন থাকে সেটা আমাদের কিসে কনভার্ট হয়, রিয়াকশনের পরে CO2 তে, হাইড্রোজেন থাকলে কি হয় H2O তে, সালফার থাকলে
SO2 তে। ঠিক আছে, মোটামুটি এই তিনটে জেনে রাখো হয়ে যাবে আপাতত, পরে যখন আরো ডিটেলসে আসবো করবো। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ওয়েট অফ অক্সিজেন রিকোয়ার্ড দ্য কমপ্লিট কম্বাশন অফ ইথিলিন। ঠিক আছে, ইথিলিনের সংকেত তোমরা জানোই যে C2H4 প্লাস কি অক্সিজেনের সাথে রিয়াকশন। তাহলে অক্সিজেনের সাথে রিয়াকশন করাচ্ছি, তাহলে কি কি ফর্ম হবে দেখো, কার্বন আছে তাহলে CO2 ফর্ম হলো, আর হাইড্রোজেন আছে তাহলে H2O ফর্ম হবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো ইথিলিন যদি সংকেত তোমরা জানো ভালো, আর না হলে পরে আস্তে আস্তে আমরা যখন অর্গানিক করবো বলবো, মোটামুটি তোমরা জেনে রাখো। ঠিক আছে, তাহলে দেখো কার্বনকে আমরা CO2 তে কনভার্ট করলাম, আর হাইড্রোজেন আছে বলে আমাদেরকে H2O তে কনভার্ট করলাম। এবার দেখো আমরা ফার্স্ট রুল লাগাবো। ফার্স্ট রুল কি হচ্ছে, রিয়াকশন কে ব্যালেন্স করতে হবে। তাহলে রিয়াকশনটা কি ব্যালেন্স আছে? দেখো দুটো কার্বন আছে, দেখো না, তাহলে দুটো কার্বন, তাহলে দুটো কার্বন হয়ে গেল। তাহলে দেখো চারটে অক্সিজেন, আর এখানে একটা পাঁচটা অক্সিজেন আছে, তাহলে দেখো চারটে হাইড্রোজেন আছে, তাহলে এখানে 2 করে দিলাম, তাহলে চারটে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখো দুটো, আর এখানে চারটে, ছটা হচ্ছে আমাদের অক্সিজেন আছে, তাহলে কি আমরা এখানে 3 দিয়ে গুণ করলে ছটা হয়ে গেল। তাহলে তোমরা ব্যালেন্সিং জানোই মোটামুটি, তাও আমি বলে দিলাম কিভাবে করতে হবে। তাহলে দেখো রিয়াকশনটা দেখো ব্যালেন্স আছে। ঠিক আছে, এবার দেখো আমাদের ইনফরমেশন গিভেন আছে 2.8 কেজি অফ ইথিলিন। তাহলে দেখো ইথিলিন কি আছে 2.8 কেজি। এবার দেখো ভালো করে দেখবে, 2.8 ইন্টু 10³ গ্রামে করে নিলাম, কারণ কি আমরা মোলে কনভার্ট করতে হলে আমরা কেজিতে পড়িনি, ওয়েট কিসে গিভেন ওয়েটটা গ্রামে থাকবে, বাই আমরা মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করবো। তাহলে দেখো এর মলিকুলার ওয়েট কি কত, দেখো 12×24 আর চলে 28, তাহলে 28, তাহলে মোলে কনভার্ট করে নিলাম। তাহলে দেখো নিচে 10, তাহলে 10 স্কোয়ার গ্রাম, তাহলে 10 স্কোয়ার মোল চলে এলো আমাদের, করে নিলাম মোলে, আমাদের হয়ে গেল জিনিসটা। তাহলে দেখো মোলে করে নিলাম। এবার দেখো কি চেয়েছে আমাদের, ওয়েট অফ অক্সিজেন চেয়েছে। তাহলে দেখো মোল অফ C2H4 বাই কোএফিসিয়েন্ট অফ C2H4 ইকুয়াল টু হচ্ছে দেখো অক্সিজেন, তাহলে অক্সিজেন এখানে আছে অক্সিজেন, তাহলে মোল অফ O2 বাই কোএফিসিয়েন্ট অফ O2। ঠিক আছে, তাহলে দেখো মোল অফ C2H4 আমরা কি পেয়েছি 10 স্কোয়ার বাই, এখানে দেখো কি আছে 1 আছে, তাহলে কি কোএফিসিয়েন্ট C2H4 এর 1, তাহলে মোল অফ O2, তাহলে মোল অফ O2 আমরা ক্যালকুলেট করে নিই, বাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ O2 কি আছে দেখো 3, তাহলে 3, তাহলে দেখো মোল অফ O2 আমাদের কি আছে 3 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে দেখো ওয়েট চেয়েছে, তাহলে ওয়েট অফ O2 আমরা কি করে ক্যালকুলেট করবো 3 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে মোল পেয়েছে, মোলকে আমরা মলিকুলার ওয়েট দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাই, ওয়েট পেয়ে যাই। তাহলে দেখো 96 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 9.6 ইন্টু 10³, তাহলে 9.6 কেজি আমাদের চলে এলো। তাহলে দেখো আমাদের সি অপশন কারেক্ট হচ্ছে। তাহলে দেখলে কোশ্চেনে আমাদের কি জিজ্ঞাসা করেছিল, ওয়েট অফ অক্সিজেন, কিন্তু কি আমরা একই ধরনের কনসেপ্ট লাগালাম, কিন্তু কি আমাদের আনসার চলে এলো। ঠিক আছে, বুঝতে পারলে এই টাইপের কোশ্চেনটা। এবার দেখো আর একটা টাইপের আমি দিচ্ছি, তাহলে কোশ্চেন গুলো কিভাবে আমি টুইস্ট করছি ভালো করে খেয়াল করবে, ল্যাঙ্গুয়েজ গুলো ভালো করে ডিকোড করে দেখবে যে কিভাবে আমি স্টেপ গুলোকে পর ফেস করছি, কারণ তোমাদের এরকম ভাবে অ্যাপ্রোচটাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনটা দেখো, metal oxide has the formula কি Z2O3। তো মেটাল অক্সাইডের ফর্মুলা কি বলছে Z2O3, it can be reduced by hydrogen to give free metal and water। ঠিক আছে, তাহলে 0.1596 গ্রাম of the metal oxide requires 6 mg of hydrogen for complete reduction। তাহলে কি বলছে দেখো, their atomic weight of কি, their atomic weight of the metal is। ঠিক আছে, ফার্স্ট অপশন দেখো কি দিচ্ছি 27.9, সেকেন্ড অপশন দেখো কি দিচ্ছি 159.6, থার্ড অপশন দেখো দিচ্ছি
79.8 আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 55.8। ঠিক আছে, কোশ্চেনটা ফার্স্টে পড়ো, অন্তত দুবার পড়ো, দিয়ে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে ডিকোড করো, তারপরে তোমরা প্রথমে পজ করে নাও, পড়ো, তারপরে আমি সলভ করছি কিভাবে দেখবি। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এখানে কি চেয়েছে, দেন অ্যাটমিক ওয়েট। এবার তুমি এই কোশ্চেনটা থেকে বলবে অ্যাটমিক ওয়েট চেয়েছে, কোথা থেকে এলো? আমি কি বলেছি তোমাদের সবসময় কোশ্চেন যা ইচ্ছে জিজ্ঞাসা করো, তোমাদের কি ওই কনসেপ্টের মধ্যেই টিকে থাকতে হবে, দিয়ে তোমাদের পরপর স্টেপগুলোকে ফলো করতে হবে। তাহলে দেখো বলেছে মেটাল অক্সাইড হ্যাজ দ্য ফর্মুলা Z2A3। ঠিক আছে, ভালো করে পড়বে কোশ্চেনটা। ইট ক্যান বি রিডিউসড বাই হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন দিয়ে রিডিউস করছে, মানে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করছে। করি আমাদের কি করছে দেখো, বলছে টু গিভ আ ফ্রি মেটাল, এটা আমাদের জেড মেটাল, তাহলে ফ্রি মেটাল ফর্ম করলো। আর কি করছে, অ্যান্ড ওয়াটার, অ্যান্ড কি হচ্ছে ওয়াটার। তাহলে তোমরা রিঅ্যাকশনটা বুঝে গেলে। এবার দেখো প্রথম আমাদের স্টেপকে রিঅ্যাকশন হচ্ছে ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে দেখো রিঅ্যাকশন ব্যালেন্স আছে না, তাহলে প্রথমে ব্যালেন্স করো, 2Z, তাহলে দুটো জেড হয়ে গেল। এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে তিনটা অক্সিজেন, এখানে দেখো একটা অক্সিজেন, তাহলে কি এখানে তিনটে অক্সিজেন করে দিলাম, তাহলে তিনটে অক্সিজেন, আর এখানে দেখো তিন দুগুণে ছটা, তাহলে দেখো এখানে 3H2 হয়ে গেল, তাহলে ছটা, তাহলে দেখো ছটা হাইড্রোজেন, ছটা হাইড্রোজেন, তিনটে অক্সিজেন, তিনটে অক্সিজেন, দুটো জেড, দুটো জেড, তাহলে রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি আছে আমাদের, গিভেন ইনফরমেশনকে কি মোলে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 0.1596 গ্রাম অফ মেটাল অক্সাইড, তাহলে মেটাল অক্সাইড আছে, এটা হচ্ছে মেটাল অক্সাইড। তাহলে দেখো 0.1596 গ্রাম ভাই আমাদের কি দেখো মলিকুলার ওয়েট, কিন্তু আমরা মেটালটা কি জানি না, তাহলে মলিকুলার ওয়েটও জানি না, কিন্তু আমরা রেখে দিলাম। এবার দেখো বলেছে, দেখো কি বলেছে, অক্সাইড রিকোয়ার 6 মিলিগ্রাম অফ হাইড্রোজেন, আমাদের 6 মিলিগ্রাম হাইড্রোজেন আছে, তাহলে 6 ইন্টু 10⁻³ গ্রাম থেকে গ্রামে করে নিলাম, কারণ আমাদের কি গ্রামে ওয়েটটা বাই মলিকুলার বাই কি বলে দেখো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের কি 2। ঠিক আছে, তাহলে মলিকুলার 2, তাহলে আমরা পেয়ে গেলাম মোল। এবার দেখো আমাদের কি করতে হবে, মোল আপন কোফিশিয়েন্টের রেশিওটাকে থার্ড পয়েন্ট কি করতে হবে, ইকুয়েট করতে হবে। তাহলে দেখো মোল, তাহলে এটাই মোল আছে, তাহলে দেখো ভালো করে দেখবি, Z2O3 ডাইরেক্ট লিখছি বাই মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কি, এটা মোল ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট কি আছে দেখো 1 আছে, তাহলে 1 বাই দেখো এটা দেখো 3 × 10⁻³ মোলটাকে আমি এ করে কেটে লিখে নিলাম, বাই কি কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট কি আছে দেখো আমাদের এখানে হাইড্রোজেনের 3, তাহলে 3 হয়ে গেল। তাহলে দেখো এবারে 3 3 কেটে গেল, তাহলে মলিকুলার ওয়েট দেখো আমরা লিখতে পারি কি, মলিকুলার ওয়েট 0.1596। ঠিক আছে, তাহলে দেখো 0.5 মলিকুলার, তাহলে 3 নিচে মলিকুলার নিয়ে গেলে তাহলে উপরে 10⁻, আচ্ছা মিলিগ্রাম আছে, তাহলে 10⁻³ হবে, তাহলে দেখো 10³ ঠিক আছে, কারণ আমাদের মিলিগ্রামে দেওয়া আছে, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে গেলে 10⁻³ হয়, তাহলে দেখো 10³ হয়ে গেল, তাহলে কি হবে দেখো গুণ করলে 159.6 মলিকুলার ওয়েট চলে গেল এত গ্রাম। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, মলিকুলার ওয়েট পেয়ে গেলাম। ঠিক আছে, মলিকুলার ওয়েট কার পেলাম, এই মেটাল অক্সাইডটা Z2O3। এবার আমাদের কি বলেছে দেখো, মলিকুলার ওয়েট তো চাইনি, বলেছে দেয়ার অ্যাটমিক ওয়েট অফ দ্য মেটাল, অ্যাটমিক ওয়েট চেয়েছে মেটালের। তাহলে দেখো আমরা পড়েছি যে মলিকুলার ওয়েট ইকুয়াল টু কি সাম অফ অ্যাটমিক ওয়েট, তাহলে ভালো করে দেখবে, তাহলে মলিকুলার ওয়েট ইকুয়াল টু সাম অফ অ্যাটমিক ওয়েট, আগেই তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, যদি না দেখে থাকো আগের লেকচার থেকে গিয়ে দেখে আসো। তাহলে দেখো মলিকুলার ওয়েট আমরা কত পেলাম, 159.6। তাহলে দেখো এখানে কি আছে আমাদের Z2O3 আছে অক্সাইডটা, তাহলে 2 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ জেড কিভাবে লিখতে হয় আগেই বলেছি, 3 ইন্টু কি দেখো অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন, তাহলে দেখো 159.6 ইকুয়াল টু কি 2 ইন্টু অ্যাটমিক ওয়েট অফ জেড প্লাস 3 ইন্টু অ্যাটমিক ওয়েট অক্সিজেনের কত 16। তাহলে দেখো অ্যাটমিক ওয়েট অফ জেড যদি আমরা লিখি, তাহলে 159.6 মাইনাস কি 48 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো যদি 1596 থেকে 48 আমরা ডিভাইড এই মাইনাস করি, তাহলে কি হবে দেখো 0.6, তাহলে দেখো 1 থেকে 1 1 বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে দেখো 2 দিয়ে যদি ডিভাইড করি 5 5 পয়েন্ট কি আসছে 8 আসছে, তাহলে দেখো 55.8। তাহলে আমরা অ্যাটমের এই মেটালের অ্যাটমিক ওয়েট পেয়ে গেলাম, অ্যাটমিক ওয়েট অফ জেড এর মেটালের অ্যাটমিক ওয়েট পেয়ে গেলাম 55.8। তাহলে দেখলে তোমাদের কি অ্যাটমিক ওয়েট চেয়েছিল, কিন্তু কি আমরা ওই স্টেপই ফলো করলাম, তোমাদের আনসার অটোমেটিক্যালি চলে এলো। তাহলে বুঝতে পারলে এই টাইপের মোটামুটি কোশ্চেন তোমাদের করালাম। এবার দেখো আমি সেকেন্ড টাইপে আসি, কেস 2। কি কেস 2টা কি, পার্সেন্টেজ, আমি তোমাদের পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পল কেস 2 পড়াবো। তাহলে দেখো ফার্স্টে বোঝো পার্সেন্টেজ পিউরিটিটা কি জিনিস। তাহলে কেস 1 আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো কেস 2 তে আমরা আসছি।
তাহলে দেখো ভালো করে, কেস টু কি, পার্সেন্টেজ পিওরিটি অফ স্যাম্পেল। তাহলে স্যাম্পেলের পার্সেন্টেজ পিওরিটি। এবার দেখো ভালো করে পরপর স্টেপ বুঝবে। তারপরে প্রথমে আমরা স্যাম্পেলটা কি জিনিস একটু জেনে নিই। স্যাম্পেল মানে হচ্ছে দেখো মিক্সচার অফ কম্পাউন্ড, ঠিক আছে, বিভিন্ন কম্পাউন্ডের মিক্সচার, তাকে আমরা একটা স্যাম্পেল বলি। তার মধ্যে ধরো ক্যালসিয়াম কার্বনেট আছে, CaCO3, Na2CO3 আছে, এরকম ভাবে বিভিন্ন কম্পাউন্ড একটা স্যাম্পেলের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে মিক্সচার অফ কম্পাউন্ড। এবার দেখো ভালো করে বুঝবে, তাহলে পার্সেন্টেজ পিওরিটি মানে কি। হ্যাঁ দেখো একটা পয়েন্ট লিখছি, তারপর বলছি, অনলি পিওর ফর্ম অফ কম্পাউন্ড রিয়াক্ট উইথ রিএজেন্ট। তাহলে দেখো কোশ্চেনটা আমি কি বলছি, কোশ্চেন না মানে আর কি, পয়েন্টটাতে অনলি পিওর ফর্ম অফ কম্পাউন্ড রিয়াক্ট উইথ রিএজেন্ট। তাহলে দেখো একটা স্যাম্পেলের মধ্যে বিভিন্ন ধরনের মিক্সচার আছে, অনেক কটা ধরনের মিক্সচার আছে, কিন্তু কি বলছে অনলি পিওর ফর্ম। পিওর ফর্ম কি করবে, রিএজেন্টের সাথে রিয়াক্ট করবে। তাহলে ভালো করে বোঝো, ধরো একটা 4 মোল আমি স্যাম্পেল নিলাম, ধরো একটা স্যাম্পেল নিয়েছি যার মোল কি বলছে 4 মোল, তাহলে 4 মোলের মধ্যে দেখো 2 মোল ধরো H2 আছে স্যাম্পেলটার মধ্যে, আর 2 মোল ধরো N2 গ্যাস আছে, তাহলে 2 মোল H2 গ্যাস আর 2 মোল N2 গ্যাস, এটাকে তুমি কি করেছো, Cl2 এর সাথে রিয়াক্ট করিয়েছো, ফলে তুমি কি পেয়েছো, HCl পেয়েছো। ঠিক আছে, 2HCl দরকার নেই, ঠিক আছে, ব্যালেন্সিং এর আমাদের এখানে দরকার নেই, কনসেপ্ট বোঝা যাচ্ছে। যাই হোক দেখো, তাহলে দেখো কি আমাদের একটা স্যাম্পেল 4 মোল আছে, যার মধ্যে 2 মোল হাইড্রোজেন আছে, 2 মোল কি আছে, নাইট্রোজেন আছে, আমরা Cl2 এর সাথে রিয়াক্ট করাচ্ছি, করে আমরা কি পাচ্ছি, HCl পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, স্যাম্পেলের মধ্যে দুটো আছে, H2 আছে, N2 আছে, Cl2 এর সাথে রিয়াকশন করছে, কিন্তু আমাদের কি HCl ফর্ম হচ্ছে, মানে কি আমাদের পিওর কি আছে, H2 আছে, তাই জন্যই রিয়েজেন্টের সাথে রিয়াক্ট করে HClটা দিয়েছে, আমাদের পিওর না N2টা, ওই জন্য কি হচ্ছে আমাদের N2টা রিয়াক্ট করে। তাহলে কি হতো আমাদের NCl ফর্ম, বা NCl তো হতো না যেহেতু NH3, যাই হোক অন্য কিছু একটা ফর্ম হতো, ব্যালেন্সিং করে আমরা লিখতাম। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে কি বলছি, তাহলে বুঝে গেলে স্যাম্পলের মধ্যে কিভাবে পিওর ফর্মটা কি জিনিস বলছে। এবারে দেখো পার্সেন্টেজ পিউরিটি অফ কম্পাউন্ড। পার্সেন্টেজ পিউরিটি অফ কম্পাউন্ড বা স্যাম্পেলের যদি আমরা বলি পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পেলটা কি জিনিস, আমরা যদি একটু লিখি, তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পেল দেখো হোয়াট পার্সেন্টেজ অফ কম্পাউন্ড, তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পল দেখো হোয়াট পার্সেন্টেজ অফ কম্পাউন্ড is present in the sample। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পল মানে কি বলছে, যে হোয়াট পার্সেন্টেজ অফ কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল, মানে কতটা একটা স্যাম্পলের মধ্যে তো বললাম যে বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন একটা এই স্যাম্পলে আছে, কিন্তু হোয়াট পার্সেন্টেজ কতটা পরিমাণে প্রেজেন্ট আছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ পিউরিটি। কারণ কি ওই কম্পাউন্ডটা পিওর ফর্ম, ওই জন্য পার্সেন্টেজ পিউরিটি যা দেখছি, ওই জন্য রিয়াকশনে পার্টিসিপেট করছে, ওই জন্য কি বলছি পার্সেন্টেজ পিউরিটি অফ স্যাম্পল হোয়াট পার্সেন্টেজ অফ কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। বুঝতে পারলে। এবারে দেখো যদি লিখি যে আমাদের পার্সেন্টেজ পিউরিটি যদি আমরা ফর্মুলা লিখি, তাহলে কি লিখতে পারি দেখো, তাহলে দেখো পার্সেন্টেজ পিউরিটি, ঠিক আছে, পার্সেন্টেজ পিউরিটি হচ্ছে মাস অফ পিওর কম্পাউন্ড আমরা উপরে লিখবো। ঠিক আছে, ধরো পার্সেন্টেজ পিউরিটি আমাদের ক্যালসিয়াম কার্বনেট জিজ্ঞাসা করেছে, তাহলে মাস অফ ক্যালসিয়াম কার্বনেট আমরা উপরে রাখবো, তাহলে মাস অফ পিওর কম্পাউন্ড উপরে রাখবো বাই মাস অফ স্যাম্পল, কারণ স্যাম্পলের মধ্যে আরো বিভিন্ন জিনিস প্রেজেন্ট থাকতে পারে, তাহলে মাস অফ পিওর কম্পাউন্ড বাই মাস অফ কি স্যাম্পল ইনটু 100। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ পিউরিটির ফর্মুলাটা বুঝতে পারলে কি, মাস অফ পিওর কম্পাউন্ড বাই মাস অফ স্যাম্পল ইনটু 100। তাহলে ভালো করে এই পয়েন্টটা দেখবে, নোট করে আমি লিখছি, ভালো করে দেখবে পয়েন্টটা, আমি নোট করে যদি লিখি, ধরো আমাদের পার্সেন্টেজ পিউরিটি ইজ আস্কড, তাহলে ধরো আমাদের পার্সেন্টেজ পিউরিটি জিজ্ঞাসা করেছে, দেন the mass has to be taken out। ভালো করে বুঝো আমি পয়েন্টটা কি লিখলাম, নোট করে লিখলাম পার্সেন্টেজ পিউরিটি আস, ধরো কোনো একটা কম্পাউন্ডের পার্সেন্টেজ পিউরিটি জিজ্ঞাসা করলো, তাহলে দেখো দেন অনলি দ্য মাস
হ্যাজ টু বি টেকেন আউট। তাহলে আমরা কি করব, ওই কম্পাউন্ডটার কি করব, মাসটাকে শুধু বার করব। কারণ দেখো পার্সেন্টেজ পিরিয়ড ধরো ক্যালসিয়াম কার্বনেট জিজ্ঞাসা করলো, দেখো মাস অফ স্যাম্পেল, মাস অফ স্যাম্পেলটা তো তোমাকে দিয়েই দেবে, ধরো দিয়ে দিল 50 গ্রাম স্যাম্পেল আছে, ঠিক আছে, আর এখানে 100টা তো এটা তো কনস্ট্যান্টই লিখলে, আমাদের এখানে শুধু কি পুট করতে হবে, মাস অফ পিওর কম্পাউন্ডটাকে পুট করতে হবে। ওই জন্য কি বলছে, পার্সেন্টেজ পিউরিটি আস, দেন অনলি দা মাস হ্যাজ টু বি টেকেন আউট। তাহলে ওখান থেকে কতটা পিওর ফর্ম বা কতটা মাস কম্পাউন্ডে পার্টিসিপেট করছে সেটা তুমি বার করে নিলে আনসারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো পয়েন্টগুলো মোটামুটি বুঝতে পারলে। এবার দেখো কনসেপ্টটা কিভাবে কোশ্চেনে অ্যাপ্লাই হচ্ছে দেখো। তাহলে আমি ফার্স্ট কোশ্চেনটা দিচ্ছি দেখবে। তাহলে দেখো কোশ্চেনটা, 20 গ্রাম of a magnesium carbonate sample, of a magnesium carbonate sample decomposes on heating, so decomposes on heating to give carbon dioxide and 8 gram magnesium oxide। তাহলে দেখো ডিকম্পোজ করে হিটিং করে আমরা কি পাচ্ছি, CO2 পাচ্ছি, তাহলে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি। তাহলে বলছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ পিউরিটি, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ পিউরিটি, ঠিক আছে, পার্সেন্টেজ পিউরিটি অফ ম্যাগনেসিয়াম কার্বনেট অফ কার্বনেট ইন দ্য স্যাম্পেল। তাহলে কত কি জিজ্ঞাসা করছে, পার্সেন্টেজ পিউরিটি অফ ম্যাগনেসিয়াম কার্বনেটের স্যাম্পেলে, ঠিক আছে। অ্যাটমিক ওয়েট অফ এমজি কি দেওয়া আছে দেখো 24, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশন দেখো তোমাদের দিচ্ছি 75, সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 96, থার্ড অপশন দেখো দিচ্ছি 60, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 84, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝবে কোশ্চেনটা। তাহলে কোশ্চেনটাকে ল্যাঙ্গুয়েজটাকে অন্তত দুবার পড়ো, তারপরে পজ করে পড়ো, তারপরে দেখবে। তাহলে কি বলছে, 20 গ্রাম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট স্যাম্পেল। তাহলে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের স্যাম্পেল, আমি এই জন্যই বলছি স্যাম্পেল কেন বলছি, দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট যদি থাকে এর মধ্যে, তাহলে এর মধ্যে প্লাস এক্সেট্রা কিছু আরো বিভিন্ন জিনিস প্রেজেন্ট আছে, ওই জন্য কি বলছে ম্যাগনেসিয়াম কার্বনেটের স্যাম্পেল। এবার দেখো কি বলছে, ডিকম্পোজিশন হিটিং, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কে আমরা হিট করে কি করছি, হিট করে ডিকম্পোজ করে দেখো, বলছে ডিকম্পোজিশন হিটিং CO2 আর MgO আমাদের দিচ্ছে, তাহলে MgO প্লাস CO2 আমরা পাচ্ছি। বলছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ পিউরিটি অফ ম্যাগনেসিয়াম কার্বনেট ইন দ্য স্যাম্পেল, এবং আমাদের কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে ভালো করে দেখবে, যে পার্সেন্টেজ পিউরিটি অফ MgCO3, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, মাস অফ পিওর ফর্ম কি ওয়েট, পার্সেন্টেজ পিউরিটি MgCO3 চেয়েছে, তাহলে ওয়েট আমরা MgCO3 রাখবো, বাই কি রাখবো, মাস অফ স্যাম্পেলের মাস, তাহলে ওয়েট অফ স্যাম্পেল ইনটু কি 100। তাহলে দেখো ওয়েট অফ স্যাম্পেল আমাদের এখানে গিভেন আছে 20, ঠিক আছে। তাহলে দেখো ওয়েট অফ স্যাম্পেল আমরা 20 লিখলাম ইনটু 100। এই জন্যই দেখো নোট করে যে পয়েন্টটা ভালো করে বলেছিলাম, যে আমাদের পার্সেন্টেজ পিউরিটি জিজ্ঞাসা করেছে, তোমরা কি করবে, শুধু এই যে কম্পাউন্ডের মাসটাকে তোমরা ক্যালকুলেট করে নেবে, তাহলেই তোমরা আনসার পেয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখান থেকে কি বলছে, দেখো আমাদের 8 গ্রাম MgO আছে, তাহলে 8 গ্রাম MgO আছে, তাহলে ভালো করে দেখবে 8 গ্রাম MgO, আর আমাদের ওয়েট অফ MgCO3 চাই। তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট আমরা রিঅ্যাকশন ব্যালেন্স আছে, এমজি কার্বন তিনটে অক্সিজেন, তাহলে ব্যালেন্স রিঅ্যাকশন। দ্বিতীয় আমরা কি করবো, গিভেন ইনফরমেশনকে মোলে কনভার্ট করবো, তাহলে দেখো 8 বাই এমজি কত 24, আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 40, তাহলে 1/5 মোল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আর আমাদের দেখো 2 নম্বর পয়েন্টটা হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে কি মোল আপন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে ব্যালেন্স করবো। তাহলে দেখো মোল অফ MgCO3 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট কত আছে দেখো 1, তাহলে মোল অফ MgOর মোল কত দেখো 1/5, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 1, ঠিক আছে। তাহলে দেখো মোল অফ MgCO3 এখান থেকে আমরা কত পাচ্ছি, ম্যাগনেসিয়াম কার্বনেটের 1/5 মোল পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমরা যদি ওয়েট অফ MgCO3 ক্যালকুলেট করি, কারণ আমাদের কি এখানে ওয়েটটা দরকার, তাহলে ওয়েটটা আমরা কিভাবে করবো, 1/5 মোল পেয়েছি, মোলে কি মলিকুলার ওয়েট গুণ করলেই আমরা কি পেয়ে যাবো, ওয়েট পেয়ে যাবো। তাহলে mg দেখো 24,
কার্বন দেখো 12 আর 3 × 16, তাহলে দেখো এখান থেকে তোমরা যদি করো 48 আর 12 60, 84 করে নিলে 84 পেয়ে গেলে। তাহলে দেখো 84 ডিভাইডেড বাই 5 তোমরা কি পেয়ে গেলে, তোমরা ওয়েট পেয়ে গেলে। তাহলে এখানে লিখে দাও 84 ডিভাইডেড বাই 5, তাহলে দেখো 100 100 কেটে গেল, তাহলে কত পার্সেন্ট পিওর আছে দেখো 84%। তাহলে দেখো আমাদের আনসার চলে এলো। তাহলে কি দেখো প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করো এবং যে কনসেপ্ট পড়িয়েছি লাগাও, চলে আসবে। ঠিক আছে, তাহলে পরের একটা কোশ্চেন দিচ্ছি দেখো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে দেখবে। তাহলে দেখো 20 গ্রাম স্যাম্পেল, 20 গ্রাম স্যাম্পেল অফ CaCO3। ঠিক আছে, কি বলছে দেখো, পার্সেন্টেজ পিউরিটি ইজ 80%। ঠিক আছে, পার্সেন্টেজ পিউরিটি 80%, হিটেড এট হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার হিট করা হয়েছে, করে দেখো কি বলছে রিয়াকশনটা, CaCO3 হচ্ছে কি CaO প্লাস CO2 দিয়ে দিয়েছে। এবারে দেখো বলছে and form CaO and CO2, হিট বলছে হিটেড এট হাই টেম্পারেচার, হিটেড এট হাই টেম্পারেচার and form CaO and CO2, এবং এই রিয়াকশনটা তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন আমাদের কি চাইছে, হোয়াট অ্যামাউন্ট অফ CO ফর্ম, হোয়াট অ্যামাউন্ট অফ CaO ফর্ম, কতটা CaO ফর্ম করছে অ্যামাউন্ট। তাহলে দেখো ফার্স্ট আমরা তোমাদের অপশন দিচ্ছি 5.6 গ্রাম, সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 0.56 গ্রাম, থার্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 2.5 গ্রাম। ঠিক আছে, আর ফোর্থ অপশন দেখো দিচ্ছি 8.96 গ্রাম। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর দেখবে। দেখো কোশ্চেনটা আমাদের কি চেয়েছে, আগের বার আমাদের কি দিয়েছিল, পার্সেন্টেজ পিউরিটিকে ক্যালকুলেট করতে দিয়েছিল, এবারে পার্সেন্টেজ পিউরিটি দিয়েছে আর দেখো অ্যামাউন্ট অফ সিওর অ্যামাউন্ট আমাদের জিজ্ঞাসা করে। তাহলে কোশ্চেনটা ঘুরিয়ে করেছে, তাহলে দেখো ঘুরিয়ে করুক আর যাই করুক আমরা কি ওই কনসেপ্টে থেকে রাখবো। তাহলে দেখো আমাদের কি বলছে, হোয়াট অ্যামাউন্ট অফ সিও, তাহলে পার্সেন্টেজ পিউরিটি, তাহলে পার্সেন্টেজ পিউরিটির ফর্মুলা আমরা কি করলাম, পার্সেন্টেজ পিউরিটি হচ্ছে মাস অফ পিওর কম্পাউন্ড, পার্সেন্টেজ পিউরিটি CaCO3 দিয়েছে, তাহলে CaCO3 যদি দেয় তাহলে ওয়েট অফ CaCO3 বাই মাস অফ স্যাম্পেল ইন্টু 100, এটাই আমাদের ফর্মুলা। তাহলে পার্সেন্টেজ পিউরিটি 80 দিয়েছে, তাহলে 80, তাহলে ওয়েট অফ ক্যালসিয়াম কার্বোনেটটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিই, বাই ওয়েট অফ স্যাম্পেল আমাদের দিয়ে দিয়েছে 20 গ্রাম, তাহলে 20 ইন্টু 100। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে ওয়েট অফ ক্যালসিয়াম কার্বোনেট আমরা কি পেলাম 8 গ্রাম। ঠিক আছে, ওয়েট অফ ক্যালসিয়াম কার্বোনেট আমরা এখান থেকে কি পেলাম 8 না 8 ইন্টু 2 সরি 16 গ্রাম, 16 গ্রাম পেয়ে গেলাম। এবারে দেখো আমরা CaCO3 ওয়েট পেয়ে গেলাম আর আমাদের কি জিজ্ঞাসা করেছে CO, তাহলে আমরা কি করব দেখো ভালো করে, তাহলে এ লাগিয়ে নিলাম। এবারে আমাদের এইটা জিজ্ঞাসা করেছে আর আমাদের এইটা গিভেন আছে, তাহলে এখান থেকে আমরা আগে যে কনসেপ্টটা পড়েছিলাম স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের ফার্স্ট কেসে, সেই কেস থেকে আমরা এইটাকে ক্যালকুলেট করে নেবো। তাহলে দেখো ভালো করে লিখছি দেখবে, ওইটা ক্যালসিয়াম কার্বন 16 এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো মোল যদি আমরা করি, তাহলে মোল করলে কি করব, ওয়েট ইন গ্রাম, তাহলে ওয়েট ইন গ্রাম বাই ক্যালসিয়াম কার্বোনেটের হচ্ছে মলিকুলার ওয়েট, তাহলে দেখো বাই ডিভাইডেড বাই 1, তাহলে মোল অফ স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা কি করব ইয়ে করব। তাহলে দেখো মোল অফ CaCO3 ডিভাইডেড বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দেখো 1, আর কি মোল অফ CaO ডিভাইডেড বাই কি 1, কারণ এখানে 1 আছে। এবার দেখো যদি আমরা মোল করতে চাই, আমাদের ওয়েট গিভেন আছে, তাহলে ওয়েট বাই দেখো আমাদের ক্যালসিয়াম হচ্ছে কত 40, কার্বন হচ্ছে 12 আর 3 ইন্টু 16, তাহলে 100। ঠিক আছে, মোল পেয়ে গেলাম বাই বাই কি মোল অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে মোল পেয়ে গেলাম। তাহলে দেখো মোল অফ ক্যালসিয়াম অক্সাইড কত পেলাম 16 ইন্টু 10⁻⁻2 গ্রাম। ঠিক আছে, মোল অফ ক্যালসিয়াম পেয়ে গেলাম। আমাদের জিজ্ঞাসা করেছি অ্যামাউন্ট, তাহলে ওয়েট অফ ক্যালসিয়াম অক্সাইড আমরা কি করব
16 ইন্টু 10⁻² ইন্টু ক্যালসিয়াম অক্সাইড কত দেখো 40 আর আমাদের 16, তাহলে হচ্ছে 56। এটা করলেই আমরা ওয়েট পেয়ে যাবো। এবার দেখো 56 আর 16 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 6 36 3, তাহলে 5 6 30, 3 33, 6 1 6 আর 5 1 5, তাহলে দেখো পেলাম 6 6, 6 3 9 আর 5 3 8, তাহলে 896 ইন্টু 10⁻², তাহলে 8.96। তাহলে দেখো আমাদের কি হচ্ছে 8.96 গ্রাম, আমাদের ফোর্থ অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে, দেখো কনসেপ্ট আমাদের একই লাগবে। এটাই কি হলো শুধুমাত্র যে আমরা পার্সেন্টেজ পিউরিটি আমাদের দেওয়া ছিল, দিয়ে আমি কেস টুটা লাগালাম, দিয়ে আমি এই ওয়েটটা পেয়ে গেলাম, এবার ওয়েট থেকে মোল করে নিলাম। এবার কি দেখো, এবার আমাদের এইটা আছে, তাহলে এটা একমল ডিওসিডেল, এটা একমল ফর্ম হয়। ওই জন্য কি করছি, এখান থেকে মোল আপন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে আমরা ইকুয়েট করে নিচ্ছি, করে নিয়ে কোশ্চেনের আনসারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাহলে দেখো কোশ্চেন যাই আসুক তোমরা এরকম ভাবে পরপর কেসটাকে আইডেন্টিফাই করবে এবং আনসার বার করবে। ঠিক আছে, ভাবে করলাম। তাহলে দেখো আজকে আমরা কি কেস 1 আর কেস 2 করলাম। আজকের লেকচারটা আমরা এই পর্যন্তই রাখছি। পরের দিন আমরা পরের আবার থার্ড কেস থেকে শুরু করব। তাহলে বুঝতে পারলে কেসগুলো আমরা কিভাবে পড়লাম। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে তোমরা সবাই পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।